রংধনু, আফিয়া ও তার ৩ পরিসঙ্গী। মেঘপুর নামের এক জাদুকরী রাজ্যে থাকত আফিয়া, এক হাসিখুশি ও বুদ্ধিমতী পরী। তার ছিল ৩ সেরা বন্ধু, আরিশা, রুফাইদা আর নুসাইবা। ৪ জন মিলেছিল দারুণ দল। কেউ হাসির জাদু জানত, কেউ ফুল ফোটাতে পারত, আর কেউ বাতাসে রং ছড়াতে পারত। একদিন তারা জানতে পারল রাজ্যের মাঝখানে ফাঁকা রঙিন ঝর্ণা হঠাৎ শুকিয়ে গেছে। ঝর্ণাটির জলেই নাকি সব পরীর জাদুশক্তি লুকানো। ঝর্ণা শুকিয়ে গেলে রাজ্যের হাসিও হারিয়ে যাবে। সবাই ভয় পেয়ে গেল, কিন্তু আফিয়া বলল, ভয় নেই, আমরা একসাথে কিছু না কিছু করবই। তারা বের হলো অভিযানে, মেঘের পথে, রংধনুর নিচে, আর শেষে পৌঁছালো এক পুরনো গুহায়, যেখানে ছিল এক দুষ্ট ছায়া জাদুকর, যে বলল, ঝর্ণা শুকিয়েছে কারণ আমি হাসি চুরি করেছি। রুফাইদা চুপি চুপি তার চারপাশে ফুলের জাল বিছিয়ে দিল। আরিশা বাতাসে ঘুমের ধুলো ছড়াল। নুসাইবা তার গান দিয়ে গুহাটা আলোকিত করল। আর আফিরা তার ছোট্ট জাদুকাঠি দিয়ে বলল, হাসি ফিরে আসুক। চমক! ছায়া জাদুকর হঠাৎ হেসে ফেলল। তার হাসির সঙ্গে ফিরে এলো ঝর্ণার রঙিন জল। রাজ্য আবার ভরে উঠল আলো, গান আর খুশিতে। ৪ বন্ধু একে অপরের দিকে তাকিয়ে হেসে উঠল। আরিশা বলল, দেখেছ, বন্ধুত্বের জাদুই সবচেয়ে বড়। রুফাইদা বলল, আর হাসি ভুলে গেলে কিন্তু রাজ্যও হারিয়ে যায়। সেদিন থেকে মেঘপুরে নিয়ম হল, প্রতিদিন অন্তত একবার হাসতে হবে, না হলে পরীরাও ভুলে যাবে তাদের জাদু। হাসি খুশি ভূতের মজার প্রতিশোধ। ফানি ফেরি সিরিজ, আবিদা ক্রিয়েশনস। এক সময় এক ছোট্ট গ্রাম ছিল, চাঁদপুরখানি। গ্রামের শেষ প্রান্তে ছিল একটা পুরনো দোতলা বাড়ি। সবাই তাকে বলতো ভূত বাড়ি, কারণ রাত হলে ওখান থেকে হাসির আওয়াজ আসত, হা হা হা, হি হি হি, হু হু হু। কিন্তু ভয় নয়, ওটা ছিল এক হাসি খুশি ভূত। নাম তার গুগু। গুগু ছিল দারুণ মজার। সে মানুষের ভয় দেখানোর বদলে তাদের গায়ে সুরসুরি দিত। যখন কেউ চুপি চুপি ওই বাড়ির পাশ দিয়ে যেত, হঠাৎ বাতাস কেঁপে উঠত, আর কারো কানে গুনগুন করে আওয়াজ আসত, হাসবে না তো, তাহলে গুদগুদ করব। সবাই জানত গুগু আসলে খারাপ নয়, কিন্তু গ্রামের লোভী জমিদার মোঘল চাঁদ বলতো, ওই ভূত আমার বাড়ি দখল করে রেখেছে, ওকে তাড়াতে হবে। একদিন মোঘল চাঁদ ডাকল এক ভণ্ডতান্ত্রিককে, কালো মহারাজ। মন্ত্রপাঠ শুরু হল, ধোঁয়া উঠল, ঘণ্টা বেজে উঠল। ঠিক তখন গুগু হাজির। সে গম্ভীর গলায় বলল, এই বাড়ি আমি ছাড়ব না, তবে হে মহারাজ, আগে তুমি আমার একটা ধাঁধা মেলাও। তান্ত্রিক হাসল, ভূতের ধাঁধা? আচ্ছা বলো। গুগু বলল, যে জিনিস সবাই দেখতে পায় কিন্তু ধরতে পারে না, যেটা নেই বললেই লোকে দৌড়ে পালায়, সেটা কি? তান্ত্রিক ভেবে বলল, এ তো নিশ্চয়ই ভূত। গুগু হেসে কুটি কুটি, না, এটা তোমার মগজ, কারণ সেটা তো কাজই করে না। ধোঁয়ার মধ্যে ভণ্ডতান্ত্রিক পালালো ধরফর করে। মোঘল চাঁদ ভয় পেয়ে বাড়ি ছেড়ে দৌড় দিল। কিন্তু গুগু ভাবল, না, শিক্ষা দিতে হবে। সে মোঘল চাঁদের নতুন প্রাসাদে গিয়ে সব জিনিস উল্টোপাল্টা করে রাখল। চেয়ার টেবিল ছাদে, জুতো ফ্রিজে, আর পানির বদলে লাল জিলিপির রস। পরদিন সকালে সবাই হাসতে হাসতে লুটোপুটি। মোঘল চাঁদ নিজেই হাসতে শুরু করল। এই হাসি খুশি ভূতটা তো একেবারে জাদুর মতো। সেই রাতেই গুগু জানালা থেকে উড়ে গেল চাঁদের দিকে। চাঁদ জিজ্ঞাসা করল, তুমি এত হাসো কেন গুগু? গুগু হেসে বলল, কারণ আমি বুঝেছি, মানুষ হাসলে ভয়ও পালায়, দুঃখও পালায়। সেদিন থেকে বলা হয়, যখন রাতের আকাশে হঠাৎ মৃদু হাসির আওয়াজ আসে, তখন বুঝে নিও, গুগু আবার ফিরে এসেছে মজা করতে। হাসি হলো সবচেয়ে বড় জাদু। যেখানে হাসি থাকে, সেখানে ভয়, রাগ বা দুঃখের জায়গা থাকে না। বাতাসে উড়ে যাওয়া জাদুর বই। আবিদা ক্রিয়েশনস, ফানি ফেয়ারি সিরিজ।
জাদুবনের এক রৌদ্রোজ্জ্বল সকালে পরী তিলি বসেছিল তার চকচকে রূপালি চেয়ারে, হাতে পুরনো এক জাদুর বই। বইটা তার সবচেয়ে প্রিয়, কারণ তাতেই লেখা আছে এমন সব মন্ত্র যা দিয়ে সে ফুল ফোটাতে পারে, বৃষ্টি ডেকে আনতে পারে, এমনকি সূর্যকেও হাঁচি দিতে বাধ্য করতে পারে। তিলি মুখে মৃদু সুরে গুনগুন করছে, আব্রা কা দাব্রা, বাতাস থামাও, হুস। কিন্তু ঠিক তখনই হঠাৎ ঝড়ো হাওয়া বইতে শুরু করল। একটা ছোট্ট দুষ্টু বাতাস এসে বলল, এই বইটা দেখতে দারুণ, একটু নিয়ে ঘুরি না কেন? আর মুহূর্তের মধ্যে বইটা ফু ফু করে উড়ে গেল আকাশে। তিলি চিৎকার করে উঠল, ওইটা ফেরত দে, ওটাই আমার একমাত্র জাদুর বই। বইটা উড়ে গিয়ে গিয়ে গাছের ডালে আটকে গেল। তিলি রাগে লাল হয়ে বলল, ঠিক আছে, আমি এখনই বাতাস থামানোর মন্ত্র পড়ব। কিন্তু তিলি এত তাড়াহুড়ো করে ফেলল যে ভুল করে পড়ল। বাতাস থামাওর বদলে বলল, বাতাস বাড়াও। ব্যাস, মুহূর্তেই পুরো বন ঘুরপাক খেতে শুরু করল। গাছের পাতা উড়ে গেল, ফুলগুলো নাচতে লাগলো, আর তিলি নিজেই আকাশে উঠতে লাগল। আ আমি তো জাদুর বই খুঁজছি, আমি ঘুড়ি নই। হঠাৎই বইটা ঘুরে এসে ঠাস করে তার মাথায় পড়ল। তিলি রেগে গিয়ে বই খুলতেই দেখতে পেল এক নতুন মন্ত্র ঝলমল করছে, শান্তি বাতাসা। তিলি দ্রুত বলল, শান্তি বাতাসা, বনের হাসি ফিরিয়ে আনো। আর সঙ্গে সঙ্গে পুরো বন নিস্তব্ধ। ফুলগুলো মাথা তুলে হাসল, পাখিরা গাইতে শুরু করল, আর বাতাস মৃদু সুরে বইতে লাগল। তিলি হেসে বলল, আচ্ছা, আজ থেকে আমি বই উল্টানোর আগে একটু চুল বেঁধে নেব, যাতে ঝড় না ওঠে। রূপকথার গল্প, দুষ্টু পোকা ও পরীর বন্ধুত্বের গোলমাল। প্রযোজনা, আবিদা ক্রিয়েশনস, ফানি ফেরি সিরিজ। এক ছিল এক রঙিন ফুলের রাজ্য, ফুলপুর। সেখানে থাকত এক দুষ্টু পরী, নাম তার লীলা। তার জাদুর কাঠি দিয়ে সে রং মিশিয়ে আকাশে ফুল আঁকত, প্রজাপতিদের নাচ শেখাত, কিন্তু মাঝে মাঝেই এমন জাদু করত যার ফল হতো উল্টো। একদিন সে নতুন এক জাদু শিখল, বস্তু কথা বলানোর জাদু। পরী লীলা ভাবল, চমৎকার, যদি ফুল, ঘাস আর পোকামাকড় কথা বলতে পারে তাহলে সারাদিন গল্প চলবে। সে সঙ্গে সঙ্গে বাতাসে কাঠি নেড়ে বলল, বিঙ্গো বং, টিং টং, কথুকা মন্ত্র যাক লাগুক। পরক্ষণেই আশেপাশে সব পোকা, ফুল আর প্রজাপতি কথা বলা শুরু করল। কিন্তু মুশকিল হল, সবাই একসাথে কথা বলতে লাগল। এক ছোট্ট লাল পোকা চেঁচিয়ে বলল, আমার নাম বুলু, আমি রাজা হতে চাই। মৌমাছি গর্জে উঠল, তুমি রাজা, আমি মধু বানাই, তাই আমি উপযুক্ত। প্রজাপতি বলল, ওরা সবই গাধা, আমি সবচেয়ে সুন্দর, তাই রাজরানী হব। লীলা মাথা চুলকে বলল, ওহ না, আমি যে শুধু কথা বলানোর মন্ত্র দিয়েছিলাম, রাজনীতি নয়। ঠিক তখনই মাটি থেকে বেরিয়ে এলো এক সবুজ দুষ্টু পোকা, নাম ঝিম্বু। সে হাসতে হাসতে বলল, চলো, আমি রাজা হই, তোমরা সবাই আমার প্রজা, আমি প্রতিদিন ঘুমের উৎসব চালাব। সবাই হতবাক, কিন্তু ঝিম্বুর মজার কথা শুনে সবাই হেসে উঠল। লীলা বলল, তুমি দুষ্টু ঠিকই, কিন্তু মজারও বটে। এভাবেই শুরু হল পরী, লীলা আর দুষ্টু ঝিম্বুর বন্ধুত্ব। কিন্তু বিপদ লুকিয়েছিল ঝিম্বুর মধ্যে। সে চুপি চুপি লীলার জাদুর কাঠি নিয়ে খেলতে শুরু করল। বলল, এই কাঠিটা যদি আমি একটু নেড়েছেড়ে দেখি তাহলে আমিও জাদুকর হব। এক ঝটকায় সে জাদু করে ফেলল। টিং টং পিং পং, সব ফুল নাচক গরমে। ফলাফল, পুরো ফুলপুরে গরমের নাচের উৎসব শুরু হল। ফুলেরা ঘামতে ঘামতে নাচছে, মৌমাছিরা মাথায় ফুল পরে ঘুরছে, আর প্রজাপতিরা ফ্যান হাতে ঠান্ডা হাওয়া দিচ্ছে। লীলা ছুটে এসে বলল, ঝিম্বু, তুমি কি করেছ? ঝিম্বু বলল, আমি শুধু একটু মজা করছিলাম। লীলা বলল, জাদু মজা নয়, দায়িত্বও বটে। তারপর দুজনে মিলে পুরো রাজ্য ঠিক করার জন্য নতুন মন্ত্র তৈরি করল। তারা একসাথে বলল, বন্ধুত্ব মানে সহযোগিতা, জাদু মানে আনন্দ। অবশেষে ফুলপুর আবার শান্ত হল। ফুলপুরের রাজা ঘোষণা দিলেন, যে জাদু বিপদে ফেলে আবার হাসিতে ফিরিয়ে আনে, সেই জাদুই সবচেয়ে শক্তিশালী। লীলা আর ঝিম্ন হল মজার মন্ত্রমন্ত্রী। তাদের দায়িত্ব ছিল রাজ্যকে হাসিয়ে রাখা। রূপকথার গল্প ও বৈখেকু পড়ি।
জ্ঞান, হাসি আর বন্ধুত্বের গল্প। পাখিরা আবিদা ক্রিয়েশনস ফানি ফেয়ারি সিরিজ। দূর মেঘরাজ্যের ওপারে ছিল এক আশ্চর্য জঙ্গল, জ্ঞানবন। সেখানে গাছেরা কাগজের পাতায় ঢাকা, পাখিরা বইয়ের মতো গান গাইত, আর বাতাসে ভেসে বেড়াত গল্পের গন্ধ। এই জঙ্গলে বাস করত এক চশমা পরা ড্রাগন, নাম তার ড্রাগুলাস। ড্রাগুলাস অন্য সব ড্রাগনের মতো ভয়ানক ছিল না, সে আগুন নয়, শব্দ করত। কেউ তাকে জিজ্ঞেস করলে সে নাক থেকে বিশ্বকোষ, মুখ থেকে গল্পগ্রন্থ আর লেজ থেকে বিজ্ঞান বই ছুঁড়ে ফেলত। তবে একদিন সে বিপদে পড়ল, তার সব বই গায়েব হয়ে গেল। এক সকালে জঙ্গলে ঝড় তুলল এক ছোট্ট পরী, পিপি, বইখেকো পরী। তার জাদুকরী অভ্যাস ছিল, যেখানে বই দেখত সেখানেই মজাদার গল্পের গন্ধ পেত আর চকলেটের মতো খেয়ে ফেলত। ড্রাগুলাস চেঁচিয়ে উঠল, আরে ধুর, আমার বইগুলো কে খাচ্ছে? পিপি মুখ মুছে বলল, উফ, দুঃখিত ড্রাগুলাস ভাই, কিন্তু এ তো সুস্বাদু গল্প, আমি না খেয়ে পারি না। ড্রাগুলাস ভাবল, রাগ না করে যদি একটু বুদ্ধি খাটায়। সে বলল, শোনো পিপি, যদি তুমি বই না খাও আমি তোমাকে গল্প শোনাব, রোজ নতুন গল্প। পিপি চোখ বড় করে বলল, তাহলে আমি গল্প খাব না, শুনে পেট ভরাব। সেই দিন থেকেই শুরু হলো তাদের বন্ধুত্ব। ড্রাগুলাস গল্প বলতো, পিপি তা আকাশে জাদু দিয়ে লিখে রাখত। ধীরে ধীরে তাদের গল্প এত জনপ্রিয় হল যে রাতের তারাও নাকি নিচে নেমে শুনতে আসত। এক রাতে তারা গল্প বলার সময় হঠাৎ পিপি দেখল জঙ্গলের এক কোণে অন্ধকার বই গিলে খাচ্ছে। ওটা ছিল অন্ধকারের দানব শ্যাডোবুক, যে সব জ্ঞান শুষে নেয়। ড্রাগুলাস আর পিপি ভয় পেল না। ড্রাগুলাস শব্দবৃষ্টি ছুড়ল, জ্ঞান, আলো, মুক্তি। আর পিপি জাদুকাঠি ভুরিয়ে বলল, ভালো গল্পে অন্ধকার হারায়। দুজনের মিলিত শক্তিতে শ্যাডোবুক গলে গেল কালি হয়ে, আর জঙ্গল ফের উজ্জ্বল হল। সকালে দেখা গেল গাছের পাতায় নতুন বই গজিয়েছে। পিপি এবার আর কোনো বই খায় না, বরং সবাইকে পড়ে শোনায়। আর ড্রাগুলাস গর্ব করে বলে, জ্ঞান ভাগ করলে কমে না, বরং জলজলে হয়। জ্ঞানবন আবার রঙিন হয়ে উঠল, হাসি, বন্ধুত্ব আর গল্পে ভরে গেল পরীর রাজ্য। রংচটা পরীর রঙিন বিপদ। এক ছিল এক জাদুকরী পরীরাজ্য, নাম রংধনুপুর। এই রাজ্যে সবকিছুই রঙে ভরা, গাছের পাতা নীল, ফুলের গন্ধে গান বাজে, এমনকি মেঘগুলো রং বদলায়। সেই রাজ্যের সবচেয়ে দুষ্টু ও ভুলো মন পরী ছিল রংচটা পরী। তার নাম শুনেই বোঝা যায় ওর কাজই হলো রং লাগানো, কিন্তু ঠিক জায়গায় রং লাগানো তার একেবারেই আসে না। এক সকালে রংচটা পরী রাজপ্রাসাদের আদেশ পেল, আজ আকাশে নতুন রংধনু আঁকতে হবে, কারণ রাজা রঙেশ্বর নিজে যাচ্ছেন মেঘ উৎসবে। রংচটা পরী খুশিতে বলল, ঠিক আছে, আজ আমি এমন রংধনু আঁকব যেটা দেখে সবাই হেসে গড়াগড়ি খাবে। কিন্তু সে বুঝতেই পারেনি কথাটা আক্ষরিক অর্থেই সত্যি হবে। সে তার রঙের বোতল খুলে জাদুকাঠি ঘোরাল। রং রং চমচম, রঙে ভরুক গগনধম। তারপরই ঢপাং, রংধনুতে রং লাগার বদলে রাজপ্রাসাদটাই রঙিন হয়ে গেল। রাজা হলেন সবুজ, রানী নীল, প্রহরীরা গোলাপি, আর হাতির গায়ে উঠল পোলকা ডট। রাজা চিৎকার করে বললেন, এই পরী, তুমি আমার রাজ্যকে রঙের সার্কাস বানিয়ে ফেলেছ। রংচটা পরী মুখ কাচুমাচু করে বলল, মহারাজ, একটু রোদ পড়লেই ঠিক হয়ে যাবে। কিন্তু ঠিক তখনই বৃষ্টি নামল। বৃষ্টির জলে সব রং মিশে গিয়ে রাজ্য জুড়ে তৈরি হল রঙের বন্যা। সবাই পিচ্ছিল রঙে পিছলে পড়ছে, কেউ কারো চেহারা চিনতে পারছে না। টটো, রংচটার রঙিন বিপদ শুরু। বন্যার মাঝে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। রঙগুলো জীবন্ত হয়ে উঠেছে। লাল রং হাসছে, নীল রং গান গাইছে, সবুজ রং নাচছে। রংচটা পরী ভয় পেয়ে বলল, আরে, আমি তো শুধু একটু রং লাগাতে চেয়েছিলাম, রংদের নাচ শুরু করতে বলিনি। রংগুলো একসাথে চিৎকার করে বলল, আমরা মুক্তি পেয়েছি, এখন আমরা পৃথিবী রাঙাব। আর সেখান থেকেই শুরু হলো বিপদ, কারণ রংগুলো রাজ্যের দিক হারিয়ে মানুষের জগতে ঢুকে পড়ল। রংচটা পরী রাজা রঙেশ্বরের অনুমতি না নিয়েই রংধনুর স্লাইডে চড়ে নেমে পড়ল মানুষের শহরে। সেখানে সে দেখল একটা স্কুলের বাচ্চারা আঁকছে, কিন্তু রং নেই।
তখন লাল রং এসে তাদের খাতা ভর্তি করে দিল আগুনে, নীল রং পানির মতো বইছে টেবিল থেকে, আর হলুদ রং সূর্যের মতো ঝলমল করছে। সবাই মুগ্ধ হলেও শহরটা একেবারে উল্টোপাল্টা হয়ে গেল। রংগুলো মিশে গিয়ে তৈরি হলো এক বিশাল জীবন্ত রঙের দানব। রংচটা পরি তখন নিজের ভুল বুঝল। সে ফিসফিস করে বলল, রঙের সৌন্দর্য তখনই টিকে থাকে যখন তাদের সীমা জানা থাকে। তারপর নিজের জাদুকাঠি উল্টো করে ঘুরিয়ে বলল, রঙেরা ফিরে যাও যেখানে তোমাদের ঘর। মুহূর্তেই সব রং ঘূর্ণিঝড়ের মতো ঘুরে আবার রংধনুপুরে ফিরে গেল। আকাশে আবার ফুটল নতুন রংধনু, যেটা এইবার একদম ঠিকঠাক, সুষম আর সুন্দর। রাজা হেসে বললেন, রংচটা পরি, তোমার নাম বদলে দিলাম, এখন থেকে তুমি রং ঝলমলে পরি। বালিশ রাজ্যের ঘুমন্ত সেনা। এক ছিল এক অদ্ভুত রাজ্য, বালিশপুর, যেখানে সব কিছুই তুলার মতো নরম, বাতাসে উড়ে বেড়ায় ঘুমের গন্ধ, আর মেঘেরা বালিশে বসে গল্প বলে। সেই রাজ্যের সেনারা অন্য রকম, তারা তলোয়ার বা ঢাল দিয়ে নয়, বরং ঘুমের মন্ত্রে যুদ্ধ করে। কারণ সেখানে যুদ্ধ মানে শত্রুকে ঘুম পাড়ানো, যাতে কেউই কষ্ট না পায়, সবাই একটু বিশ্রাম নেয়। বালিশপুরের রাজা ছিলেন রাজা নিদ্রেশ। তিনি ছিলেন এতটাই ঘুমপ্রেমী যে রাজসভায় ঘুম না দিলে কাউকে পদোন্নতি দিতেন না। আর তার সবচেয়ে প্রিয় সেনাপতি ছিল ক্যাপ্টেন নিন্দ্রামন। নিন্দ্রামন এমনভাবে ঘুমাতে পারত যে ঘুমিয়েও রাজাকে রিপোর্ট দিত। একদিন সে রাজসভায় দাঁড়িয়ে বলল, মহারাজ, আমাদের রাজ্যে একটা বিপদ। রাজা চোখ কচলাতে কচলাতে বললেন, বিপদ মানে ঘুম ফুরিয়ে গেছে নাকি? হঠাৎ আকাশ কালো হয়ে গেল, চাঁদ ঢেকে গেল মেঘে, আর বালিশের বনের দিক থেকে ভেসে এলো অদ্ভুত আওয়াজ, ভুঁ ভুঁ হাহা হু হু। ওগুলো ছিল দুঃস্বপ্ন সেনারা। তারা মানুষের ঘুম চুরি করে নিয়ে যায় আর তাদের ভয় দেখিয়ে জাগিয়ে রাখে। রাজা ভয় পেয়ে বললেন, নিন্দ্রামন, তাড়াতাড়ি গিয়ে ঘুমের সেনাদের জাগাও। নিন্দ্রামন দৌড়ে গেল, কিন্তু হায়, সব সেনা ঘুমিয়ে আছে, কেউ উঠছেই না, কারণ দুঃস্বপ্নরা তাদের চিরনিদ্রা ধোঁয়া ছুড়ে দিয়েছে। ঠিক তখনই আকাশ থেকে নেমে এলো এক দুষ্টু পরী, ঝিমুনি পরী। সে গম্ভীর মুখে বলল, আমি ঝিমুনি পরী, আমি ঘুম পাড়াতে জানি কিন্তু জাগাতে পারি না। রাজা বিরক্ত হয়ে বললেন, তাহলে তুমি এসেছ কেন? ঝিমুনি পরী হেসে বলল, কারণ ঘুমন্তদের জাগাতে হলে তাদের স্বপ্নে প্রবেশ করতে হয়। ঝিমুনি পরী, রাজা নিদ্রেশ ও ক্যাপ্টেন নিন্দ্রামন একসাথে প্রবেশ করল স্বপ্ন রাজ্যের দরজা দিয়ে। সেখানে তারা দেখল সব সেনা নরম বালিশের মাঠে শুয়ে হাসছে, কেউ তুলোর ঘোড়ায় চড়ছে, কেউ চাঁদের কফি খাচ্ছে। কিন্তু এক কোণে বসে আছে দুঃস্বপ্ন রাজা, নাম ভয়রান, তার মুখে দুষ্টুর হাসি। এখন কেউ আর জাগবে না, সব স্বপ্ন আমার। রাজা নিদ্রেশ ফিসফিস করে বললেন, আমাদের অস্ত্র হল হাসি। ঝিমুনি পরী তার জাদুকাঠি উল্টো করে ঘোরাল আর বলল, হাসি মন্ত্র ৭৭৭। চমক লেগে গেল, ঘুমন্ত সেনারা হেসে উঠল, বালিশ থেকে উড়ে আসলো তুলার গোলা, যা দুঃস্বপ্ন সেনাদের গায়ে লেগে তাদের গুদগুদি দিতে শুরু করল। ভয়রান চেঁচিয়ে উঠল, না না, আমি গুদগুদি সহ্য করতে পারি না। আর সেখানেই দুঃস্বপ্ন রাজা গলে গিয়ে পরিণত হল এক তুলোর মেঘে। বালিশপুরে আবার ফিরে এলো ঘুমের শান্তি। রাজা নিদ্রেশ হাসতে হাসতে ঘোষণা দিলেন, আজ থেকে আমাদের রাজ্যের পতাকা হবে একটা তুলোর বালিশ ও হাসির প্রতীক। আর ক্যাপ্টেন নিন্দ্রামন পেল নতুন উপাধি, ঘুম পাড়ানি যোদ্ধা। মেঘের দোলনায় ঘুমন্ত রংধনু। আবিদা ক্রিয়েশনস ফানি ফেয়ারি সিরিজ। আকাশপুর নামের এক জাদুকরী দুনিয়া ছিল, যেখানে মেঘেরা শুধু ভেসে বেড়াত না, তারা গান গাইত, রূপ নিত আর রংধনুকে দোলনায় ঘুম পাড়াত। সেখানে বাস করত এক ছোট্ট পরী, নাম মিলি। মিলি ছিল একটু অন্যরকম। সে সবসময় ভুল করত, কখনো মেঘের রং ছিটিয়ে দিত, আবার কখনো বজ্রকে ফুল বলে সাজিয়ে রাখত। একদিন সকালবেলায় সূর্যদাদা দেখলেন রংধনুটা দেখা যাচ্ছে না। পৃথিবীর বাচ্চারা জানালা খুলে অপেক্ষা করছে, কিন্তু আকাশ ফাঁকা।
সূর্য গম্ভীর কণ্ঠে বললেন, মেঘমালা পরিষদকে ডাকো, রংধনু নিখোঁজ। সব মেঘ জড়ো হল। কেউ বলল, ও হয়তো রোদেলা দেশে চলে গেছে। কেউ বলল, না না, হয়তো বৃষ্টি তাকে ভিজিয়ে মুছে ফেলেছে। কিন্তু মিলি চুপচাপ দাঁড়িয়েছিল। তার চোখে একটুখানি অপরাধবোধ। সে ফিসফিস করে বলল, ওটা হয়তো আমার দোলনায় ঘুমিয়ে আছে। সবাই ঘুরে তাকাল। আসলে আগের দিন রাতে মিলি তার বানানো মেঘের দোলনায় রংধনুকে দোলাতে দোলাতে লড়ি গাইছিল। কিন্তু সে ভুল করে এমন জাদুমন্ত্র বলেছিল যা ঘুম পাড়ায় না, বরং চিরঘুমে পাঠায়। ফলাফল, রংধনু তখনও মেঘের দোলনায় গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। আর দোলনাটা ধীরে ধীরে ভেসে গেছে আকাশপুরের সীমানা পেরিয়ে অজানা রঙিন জগতে। মিলি ভয়ে কেঁদে ফেলল। আমি তো চাইলি এমন হোক, আমি শুধু ওকে হাসাতে চেয়েছিলাম। সূর্যদাদা হালকা গলায় বললেন, তাহলে এবার হাসিই তোমার মন্ত্র হবে মিলি। রংধনুকে হাসিয়ে জাগাও, তবেই সে ফিরবে। মিলি তখন সাহস নিয়ে উড়াল দিল। মেঘের ঢেউ পেরিয়ে বজ্রের গুহা, বৃষ্টির সুড়ঙ্গ আর রূপালী বাতাসের মাঠ পার হয়ে পৌঁছে গেল এক জাদুকরী জায়গায়, যেখানে ঘুমন্ত রংধনু নিঃশব্দে শুয়ে আছে। মিলি কাছে গিয়ে ফিসফিস করল, রংধনু, ওঠো না, পৃথিবী তোমার রং চায়। কোনো উত্তর নেই। তখন মিলি তার মজার উল্টোপাল্টা কাণ্ড শুরু করল। সে গাইল ভুল সুরে গান, মেঘে ফোটাল ফ্যানার ফুল, আর হাসতে হাসতে নিজের জাদুকাঠি উল্টো করে ঘোরাল। টিং টিং টিং। হঠাৎ রংধনুর চোখ মেলে গেল, আর এক ঝলকে পুরো আকাশ ভরে উঠল ৭ রঙে। রংধনু হেসে বলল, তুমি আমায় ঘুম পাড়িয়েছিলে ভুলে, কিন্তু হাসিয়েছ ভালোবেসে। সেদিন থেকে আকাশপুরে একটা নতুন নিয়ম হল। যখনই রংধনু ঘুমাতে যায়, মিলি মেঘের দোলনায় তাকে শুধু হাসির গান শোনায়, আর আকাশ জুড়ে হাসির বৃষ্টি নামে। ক্লোজিং আসছে মিলির শিক্ষা। ভুল করে ফেললেও যদি হৃদয় ভালোবাসা থাকে, তাহলে সেই ভুলই একদিন আলো হয়ে ঝলমল করে। হাসির ফুল ও কান্নার বৃষ্টি। আবিদা ক্রিয়েশনস ফানি ফেয়ারি সিরিজ সাথে। এক ছিল ছোট্ট পরী, নাম তার লাবণী। সে থাকত মেঘের বনে, যেখানে ফুল ফুটলে হাসির আওয়াজ হয়। হ্যাঁ, ঠিকই শুনেছ, ওখানকার ফুলগুলো হাসত। যখন কেউ দুঃখ পেত, তখন ফুলগুলো মুখ ভার করে থাকত। আর যদি কেউ হাসত, পুরো বনে একসাথে ঝিকিমিকি হাসির ধ্বনি ছড়িয়ে পড়ত। লাবণীর দায়িত্ব ছিল সেই ফুলগুলোকে প্রতিদিন হাসাতে। তাই সে সকালেই এসে গান গাইত, হাসো, ফোটো, হাওয়ায় উড়ো, জাদুর হাসিতে দুঃখ মুছে যাক। সব ঠিকঠাকই চলছিল। কিন্তু একদিন হঠাৎ আকাশ কালো হয়ে গেল। মেঘ থেকে ঝরতে লাগল এক অদ্ভুত কান্নার বৃষ্টি। ফুলগুলো একে একে বন্ধ হয়ে গেল। লাবণী অবাক হয়ে বুঝল, কোনো এক দুষ্ট জাদুকর বনে দুঃখের মন্ত্র ছড়িয়ে দিয়েছে। সে বলল, আমি এভাবে আমার হাসির বন নষ্ট হতে দেব না। তখন সে উড়ে গেল কান্নার উপত্যকায়, যেখানে দেখা পেল এক রহস্যময় প্রাণী, বৃষ্টির আত্মা নীলু। নীলু বলল, দুঃখের মন্ত্র ভাঙবে না যতক্ষণ না কেউ নিজের আনন্দ ত্যাগ করে অন্যের মুখে হাসি ফোটায়। লাবণী কিছুক্ষণ ভেবে বলল, তাহলে আমার সব হাসি আমি দিয়ে দিচ্ছি এই বনের জন্য। সঙ্গে সঙ্গে এক অদ্ভুত আলো ঝলমল করে উঠল। ফুলগুলো আবার হাসতে শুরু করল, আর কান্নার বৃষ্টি থেমে গেল। কিন্তু লাবণী চুপচাপ বসে রইল, তার মুখে আর হাসি নেই। ঠিক তখনই বনের মাঝখান থেকে এক ফুল ফুটে উঠল, যার নাম রাখা হল হাসির ফুল। ফুলটা হেসে বলল, লাবণী, তুমি নিজের হাসি দিয়ে সবাইকে আনন্দ দিয়েছ, তাই এখন থেকে তোমার হাসিই হবে এই বনের প্রাণ। ফুলটি একটুখানি পাপড়ি ঝরিয়ে দিল, লাবণীর ঠোঁটে ছুঁয়ে দিল, আর হঠাৎ সে আবার হাসতে শুরু করল। আবার বাজল হাসির ঝড়, আর বনের প্রতিটি পাতা বলল, হাসি ভাগ করলে তা কখনো ফুরায় না। সত্যিকারের জাদু থাকে না জাদুকাঠিতে, থাকে হাসি ভাগ করার সহজ মায়ায়। দুষ্টু পরী বনাম কথা বলা ব্যাং রাজপুত্র। আবিদা ক্রিয়েশনস ফানি ফেরি সিরিজ সাথা।
এক ছিল দুষ্টু পরী, নাম তার ঝিলিমিলি। সে ছিল হাসি খুশি, কিন্তু একটু অতিরিক্ত দুষ্টু। জাদু করতে গেলেই সব কিছু উল্টোপাল্টা হয়ে যেত। একদিন সকালে সে ভাবল, আজ একটু রাজপ্রাসাদে মজা করা যাক। ঝিলিমিলি উড়ে গিয়ে রাজবাগানে নামল। সেখানে একটা পুকুরে বসে থাকা ব্যাঙ হঠাৎ বলে উঠল, এই পরী, একটু জাদু করো না আমার ওপর। পরী অবাক, ব্যাঙ কথা বলছে? ব্যাঙটা গম্ভীর গলায় বলল, আমি আসলে রাজপুত্র রণধীর। এক ডাইনি আমাকে অভিশাপ দিয়েছে, যদি কেউ আমাকে চুমু না খায় আমি চিরকাল ব্যাঙই থাকব। ঝিলিমিলি চোখ পাকিয়ে হাসল, চুমু? উফ, এত পুরনো গল্প এখনও চলছে। চলো, বরং আমি নতুন ধরনের জাদু করি। সে জাদুকাঠি ঘুরিয়ে বলল, ঝিকিমিকি টিকটিকি ঝুম, ব্যাঙ হোক রাজপুত্রের রুম। হঠাৎ ধপাস! ব্যাঙটা রাজপুত্র তো হল না, বরং এক ডিস্কো ব্যাঙের রূপ নিল। সে গাইতে শুরু করল, ক্যাক ক্যাক, আমি রাজা ব্যাঙ, আমার ডান্সে সবাই ভাঙ। ঝিলিমিলি হেসে কুটোপাটি। কিন্তু রাজবাড়ির সৈনিকরা শব্দ শুনে এসে ব্যাঙ আর পরী দুজনকেই ধরে ফেলল। রাজা এসে রেগে বললেন, এই গোলমাল কেন? কে গান গাইছে? ঝিলিমিলি লজ্জিত মুখে বলল, মাফ করবেন, আমি শুধু সাহায্য করতে চেয়েছিলাম। রাজা একটু হেসে বললেন, জাদু মানে দায়িত্ব। হাসির মধ্যেও জ্ঞান লুকিয়ে থাকে ছোট পরী। পরী তখন রাজপুত্র ব্যাঙের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, এবার সত্যি ঠিক করে দিই। সে আবার কাঠি নেড়ে বলল, ঝিকিমিকি টিকটিকি ভাঙ, রাজপুত্র ফিরুক ব্যাঙ থেকে রাং। হঠাৎ আলো ঝলমল করে উঠল। ব্যাঙটি রূপ নিল এক সুদর্শন রাজপুত্রে। রাজপুত্র হেসে বলল, তুমি আমার জীবন ফিরিয়ে দিয়েছ ছোট পরী, তবে পরের বার একটু কম দুষ্টুরি করো। ঝিলিমিলি হেসে বলল, ঠিক আছে, কিন্তু তোমার ওই ডিস্কো ব্যাঙ নাচটা আমি কিন্তু আবার দেখতে চাই। সবাই হেসে উঠল, আর রাজ্যের আকাশে উড়ল ঝিলিমিলির হাসির ঝিলিক। দুষ্টুমি যদি ভালোবাসা আর সাহায্যের সঙ্গে মেশে, তবেই হাসির মাঝেও জাদু জন্ম নেয়। জাদু রুটির রাজা। অনেক অনেক দূরের এক ছোট্ট রাজ্য, আটানগরী। এই রাজ্যের রাজা ছিলেন রাজা পুলকানন্দ। তার রাজ্যের সবচেয়ে বিখ্যাত জিনিস ছিল রুটি। না, স্রেফ রুটি নয়, এই রুটিগুলো কথা বলতে পারে, গান গাইতে পারে, এমনকি নাচতেও পারে। রাজা নিজেই ছিলেন দারুণ রাঁধুনি। তিনি নিজের তৈরি রুটির মধ্যে জাদু ঢেলে দিতেন। এক কামড় খেলেই কেউ হাসিতে ফেটে পড়ত, কেউ ঘুমিয়ে যেত, আবার কেউ নাচতে শুরু করত। একদিন রাজা ঘোষণা দিলেন, যে আমার চেয়েও ভালো জাদু রুটি বানাতে পারবে তাকে আমি রুটির রাজপদক দেব। এই খবর শুনে সবাই উল্লসিত, কিন্তু সবার মধ্যে সবচেয়ে উৎসাহী ছিল এক দুষ্টু বেকারির ছেলে পিঞ্জলু। সে ঠিক করল, আমি এমন রুটি বানাবো যা পুরো রাজ্যকে চমকে দেবে। কিন্তু সমস্যা হল, পিঞ্জলু জাদু জানে না। তবুও সে চুপি চুপি ঢুকে পড়ল রাজার জাদুর ঘরে, যেখানে রাখা ছিল এক পুরনো জাদু মন্ত্রের বই, রুটির রহস্যমালা। সে তাড়াহুড়া করে বানান পড়ল, আব্রা কা, রুটি বুম! আর এক নিমেষে রুটি উড়ে এসে তার মাথায় বসে গেল। তারপর কি হলো জানো? রুটি কথা বলতে শুরু করল, হ্যালো পিঞ্জলু, আমি তোমার মাথার নতুন টুপি। এখন থেকে যেখানে যাবে আমি গান গাইব। পিঞ্জলু হাটে, রুটি গায়, বাজারে, রাজপথে, এমনকি প্রতিযোগিতার মঞ্চেও রুটি গান গাইতে থাকে। রাজা তো হেসে গড়িয়ে পড়লেন, এ কেমন রুটি রে ভাই, এটা তো আমার রাজ্যের সবচেয়ে মজার রুটি। রাজা খুশি হয়ে বললেন, তুমি রুটি বানাতে না জানলেও তুমি আমাদের সবাইকে হাসাতে পেরেছ, তাই আজ থেকে তুমি জাদু রুটির রাজা। পিঞ্জলু মাথা নিচু করে বলল, রাজামশাই, আমি জাদু জানি না, কিন্তু হাসি দিতে পারি। রাজা বললেন, সেটাই তো সবচেয়ে বড় জাদু। এভাবেই আটানগরীতে হাসি, মজা আর গান ফিরে এলো, আর পিঞ্জলু ও তার গানওয়ালা রুটি হয়ে গেল রাজ্যের সবচেয়ে জনপ্রিয় জুটি। মিষ্টির দেশে বিপর্যয়। রঙিন এক জাদুর রাজ্য ছিল মিষ্টিল্যান্ড। চারপাশে কেকের পাহাড়, চকলেট নদী আর তুলোর মেঘে ভরা আকাশ। এই দেশে সবাই খুশি, কারণ এখানে দুঃখের কোনো জায়গাই নেই, শুধু হাসি, গান আর মিষ্টি।
কিন্তু এক সকালে হঠাৎ দেখা গেল সব মিষ্টি টক হয়ে গেছে। চকলেট নদী থেকে আসছে টক ঘ্রাণ, কাপকেকগুলো মুখ বাঁকিয়ে বসে আছে, আর ক্যান্ডির গাছগুলো বলছে, আমরা আর মিষ্টি না, আমরা টকটক ফল। রাজ্যের সবচেয়ে মিষ্টি পরী চিনি পরী ভীষণ চিন্তায় পড়ে গেল। এ কেমন জাদু, সবাই টক হয়ে যাচ্ছে। রাজকন্যা মধুমিতা এসে বলল, চিনি পরী, তুমি নিশ্চয়ই আবার তোমার উল্টোপাল্টা জাদু নিয়ে কিছু করেছ। চিনি পরী মুখ কুঁচকে বলল, না না, আমি তো শুধু মিষ্টি বানানোর নতুন মন্ত্র প্র্যাকটিস করছিলাম, কিন্তু হয়তো একটু ভুল বানান হয়ে গেছে। সবাই মিলে খুঁজে বের করল এক পুরনো ভবিষ্যৎবাণী। যখন মিষ্টি টক হবে, হাসি হবে ওলটপালট, তখন একটি সত্যিকারের হাসি ফিরিয়ে আনবে মিষ্টতার স্বাদ। রাজ্যের সবাই হাসানোর চেষ্টা করল, কেউ নাচল, কেউ রসগোল্লার টুপি পরে কৌতুক করল, কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। শেষে ছোট্ট এক ছেলে লাড্ডু এলো সামনে। সে বলল, মিষ্টি না থাকলে কষ্ট নেই, আমরা টক মিষ্টি একসাথে থাকব। আর সে হেসে পড়ল, এমন এক খুশির হাসি যে হাসিতে গোটা রাজ্য কেঁপে উঠল। টক কেকের ওপর থেকে লেবুর রং মিলিয়ে গেল, চকলেট নদী আবার মিষ্টি বয়ে আনল, আর ক্যান্ডিগুলো নেচে উঠল গাছের ডালে। চিনি পড়ি চুপচাপ মাথা চুলকাল। আচ্ছা, এবার থেকে বানানটা ঠিকই রাখব। গান গাওয়া ড্রাগনের হাস্যকর অভিযান। এক দেশে ছিল এক ড্রাগন, নাম ড্রাগুলু। সে আগুন নয়, গান গাইত। অন্য ড্রাগনরা ভয়ঙ্কর গর্জন দিত, কিন্তু ড্রাগুলুর মুখ থেকে বের হতো, লা 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 লা, এমন সুরে যে ফুলেরা ফুটে উঠত, আর গরুরা তাল মিলিয়ে মাথা দোলাত। কিন্তু সমস্যা হল, তার গান এত জোরে হতো যে প্রাসাদের জানালা ভেঙে যেত, আর পাহাড়ের বরফ গলতে শুরু করত। রাজ্যের লোকেরা চিন্তায় পড়ল, এই গানের ড্রাগনটা যদি থামানো না যায়, পুরো রাজ্যটাই একদিন নদীতে ভেসে যাবে। রাজা ঘোষণা দিলেন, যে এই গান গাওয়া ড্রাগনকে চুপ করাবে, তাকে দেব সোনার মুকুট আর এক গাধা ভর্তি লাড্ডু। এ কথা শুনে সবাই চেষ্টা করল। কেউ কানে তুলো দিল, কেউ গলার ওষুধ বানাল, কেউ আবার ড্রাগুলুকে ভয় দেখাতে গেল। কিন্তু যত ভয় দেখানো হলো, সে তত জোরে গাইতে লাগল, আমি গান ছাড়া বাঁচি না, আমি ড্রাগন, রকস্টার আমি। ঠিক তখনই এক ছোট্ট পরী এলো, নাম মেলিনা। সে হেসে বলল, চুপ করানোর দরকার নেই, বরং সুরটা ঠিক করাই ভালো। সে তার জাদুকাঠি নেড়ে বলল, টুনটুনে সুরে থাক, পুরুক না পাহাড় বা বাঁশের বাঁক। চমক! ড্রাগুলুর মুখ থেকে এবার আগুনের বদলে বেরোল রঙিন সুরের আলো। গান গাইলে আকাশে তারা জ্বলে উঠত, আর নদী বয়ে যেত সুরের তালে তালে। একদিন মেলিনা ও ড্রাগুলু গেল এক রহস্যময় উপত্যকায়, যেখানে গাছেরা কথা বলে আর পাথর নাচে। ওখানে তারা শুনল এক ভয়ানক খবর। এক দুষ্ট জাদুকর মুখ মন্ত্র ছুঁড়েছে, যার ফলে পুরো রাজ্যের প্রাণীরা কথা বলতে পারছে না। মেলিনা বলল, ড্রাগুলু, এবার তোমার সুরই ওদের মুক্ত করবে। ড্রাগুলু নার্ভাস, কিন্তু যদি ভুল সুরে পাহাড় ফাটে? মেলিনা হেসে বলল, তাহলে আমরা নতুন পাহাড় বানাব। ড্রাগুলু চোখ বন্ধ করে গভীর সুরে গান গাইল, মুক্ত হোক কণ্ঠ সব, হেসে উঠুক রাজ্য নব। সঙ্গে সঙ্গে জাদুর আলো ছড়িয়ে গেল চারদিকে। গাছেরা হাসল, নদী গুনগুন করল, আর প্রাণীরা গান গাইতে শুরু করল, ড্রাগুলু আমাদের নায়ক। সবাই আনন্দে নাচছে, ঠিক তখনই ড্রাগুলু হাঁচি দিল, আচ্ছু! আর তার হাঁচির সঙ্গে বের হল আগুনের বদলে রঙিন কনফেটি আর লাড্ডু। রাজা চমকে উঠে বললেন, বাহ, এবার থেকে উৎসবে তোমার হাঁচি হবে আতশবাজি। মীরার অদ্ভুত পরীর অদ্ভুত দিন। জাদুরাজ্যের এক কোণে থাকত এক ছোট্ট পরী, লীনা। সে ছিল খুব চঞ্চল, হাসিখুশি আর একটু অতিরিক্ত কৌতূহলী। তার প্রিয় কাজ ছিল নতুন নতুন জাদু শেখা, কিন্তু সে কখনো মন্ত্র ঠিকমতো মুখস্থ করতে পারত না। একদিন সকালে সে পরী একাডেমিতে গিয়ে বলল, আজ আমি এমন এক জাদু করব যাতে আমি অদৃশ্য হয়ে যাই। বন্ধুরা হেসে বলল,
তুমি তো গতবার ফুল ফোটানোর বদলে ঝাড়ু ফাটিয়ে ফেলেছিলে। কিন্তু লীনা গম্ভীর মুখে জাদু কাঠি তুলে বলল, অবাক নিল মায়া মায়া, অদৃশ্য হই দেখা নাই কায়া। ঝিক ঝিক আলো ছড়িয়ে গেল, আর চুপচাপ সে হাওয়ায় মিলিয়ে গেল। পরীরা অবাক, উফ, সত্যি অদৃশ্য। লীনা খুশিতে চিৎকার করল, কিন্তু উফ, তার কণ্ঠস্বর শোনা যাচ্ছে, অথচ কেউ দেখছে না। সে দৌড়ে প্রাসাদে ঢুকে রাজকন্যার চুলে ফুল লাগাতে গেল। রাজকন্যা ভয় পেয়ে চিৎকার করল, ভূত, ভূত আমার চুলে হাত দিচ্ছে। লীনা হেসে কুটি কুটি। কিন্তু যখন সে আয়নায় নিজেকে দেখতে চাইল, সে দেখল শুধু একটা ভাসমান জাদু কাঠি ঘুরছে। এবার সমস্যা শুরু হলো। অদৃশ্য হওয়ার মন্ত্র ছিল 1 দিনের জন্য, কিন্তু সে ভুল করে দিন এর জায়গায় মিনিট শব্দটা বাদ দিয়েছিল। মানে সে 1 দিন না, বরং 1 সপ্তাহ অদৃশ্য থাকবে। অদৃশ্য হয়ে থাকা এক মজার জিনিস মনে হলেও বাস্তবে লীনার জীবন উল্টোপাল্টা হয়ে গেল। কেউ তাকে দেখতে না পেয়ে তার খাবার রেখে যায়নি, বেঞ্চে বসতে গেলে সবাই বসে পড়ে তার ওপর, আর যখন কথা বলতে যায় সবাই ভয় পেয়ে পালায়। এক রাতে সে একা একা কেঁদে বলল, হায়, আমি তো মজা করতে চেয়েছিলাম, কিন্তু এখন আমি একা। ঠিক তখন এক জোনাকি তার সামনে এসে বলল, দুঃখ করো না, আমি তোমার আলো হব। তুমি অদৃশ্য, কিন্তু তোমার ভালোবাসা দৃশ্যমান। লীনা হেসে উঠল। সে বুঝল বন্ধুত্ব মানে শুধু দেখা নয়, অনুভব করা। পরের সকালে সে জোনাকির সাহায্যে উল্টো মন্ত্র পড়ল, দেখা হোক মায়া ভরা, বন্ধু পাশে আলো ধরা। ঝলমলে আলোয় ঘর ভরে উঠল, আর ধীরে ধীরে লীনার ছোট ডানাগুলো, চোখের ঝিলিক আর মুখের হাসি দেখা গেল। সব পরী তাকে জড়িয়ে ধরল, আর অধ্যাক্ষা পরী বললেন, আজ থেকে একাডেমিতে নতুন শিক্ষা, অদৃশ্য থাকলেও ভালোবাসা সবসময় দৃশ্যমান। শেষে লীনা হাসতে হাসতে বলল, আগামীকাল আমি নতুন মন্ত্র শিখব, তবে এবার অদৃশ্য নয়, অতিরিক্ত আইসক্রিম ঝরানো। সোঝাড়ুর উল্টোপাল্টা কাণ্ড। জাদুরাজ্যের এক কোণে থাকত পরী তানিয়া। সে ছিল একটু বেখেয়ালি আর দুষ্টু, তবে খুব প্রিয় সবার। তানিয়ার প্রিয় বস্তু ছিল তার পুরনো ঝাড়ুটা, যেটাতে সে চড়ে উড়ে বেড়াত। কিন্তু ঝাড়ুটার একটা ছোট্ট সমস্যা ছিল, ওটা উল্টো দিকেই বেশি উড়ে। একদিন সকালে তানিয়া ভাবল, আজ রাজকন্যার জন্মদিন, সবাইকে চমকে দিতে আমি চকলেট বৃষ্টি ছড়াব। তাই সে তার ঝাড়ু নিয়ে উড়তে শুরু করল। কিন্তু ঝাড়ুটা হঠাৎ গোঁ গোঁ শব্দ করে উল্টো ঘুরে গেল, আর চকলেট বৃষ্টি ঝরানোর বদলে শুরু হলো ঝাল মরিচের ঝড়। রাজপ্রাসাদের সবাই চিৎকার করছে, আগুন, আগুন, চোখে পানি। রাজকন্যা কাঁদতে কাঁদতে বলে, তানিয়া, আমার চকলেট কোথায় গেল? বেচারি তানিয়া নিচে তাকিয়ে দেখে, আরে না, আমি তো মরিচের বোতল উল্টো করে ফেলেছি। সে তাড়াতাড়ি ঝাড়ুর দিক সোজা করতে চায়, কিন্তু ঝাড়ু এবার আবার নতুন কাণ্ড করল। এবার সে মেঘের ওপরে উড়ে গিয়ে বৃষ্টি নামাতে লাগল, কিন্তু সেটা ছিল লাল রঙের স্ট্রবেরি সিরাপ। পুরো রাজ্য তখন চকচকে মিষ্টি রঙে ভরে গেল। রাজা হেসে বললেন, এটা আবার কি নতুন বিপর্যয়? আর রাজ্যের শিশুরা খুশিতে জিভ বের করে সিরাপ চাটতে লাগল। তানিয়া মাথা চুলকে বলল, আমার ঝাড়ুর মাথায় নিশ্চয়ই জাদুর তার কেটে গেছে। তখনই এক বৃদ্ধ জাদুকর হাজির হল। তিনি হাসতে হাসতে বললেন, এই ঝাড়ুটি উল্টো ঘোরে কারণ তুমি কখনো তাকে ধন্যবাদ দাও না পরি তানিয়া। তানিয়া অবাক, ঝাড়ুকে ধন্যবাদ? জাদুকর বললেন, হ্যাঁ, প্রতিটি জাদু জিনিসেরও মন থাকে। তানিয়া হেসে ঝাড়ুর মাথায় হাত বুলিয়ে বলল, ধন্যবাদ আমার দুষ্ট উড়ন্ত সাথী। এবার দেখো কাণ্ড। ঝাড়ু নিজে থেকে ঘুরে দাঁড়ালো, চকচক করে উঠল, আর তানিয়াকে নিয়ে ঠিক মতো উঠতে শুরু করল। এইবার সত্যিকারের চকলেট বৃষ্টি নামল রাজ্যে। রাজকন্যা খুশিতে নাচতে লাগল। রাজা ঘোষণা দিলেন, আজ থেকে রাজ্যে এই দিনটি হবে চকলেট দিবস। আর সবাই মিলে একসাথে হেসে উঠল। তানিয়া পরীর ঝাড়ু মানেই মজা আর মিষ্টি বিপর্যয়। ঘুম পাড়ানি জাদুকাঠির গণ্ডগোল। জাদুরাজ্যের এক কোণে বাস করত এক বেখেয়ালি পরী, নাম তার লিমা। লিমা খুবই দয়ালু, কিন্তু একটু ভুলমনা।
একদিন সে আকাশে ঘুরতে ঘুরতে হঠাৎ আবিষ্কার করল এক নতুন জাদুকাঠি, যার নাম লেখা ছিল ঘুম পাড়ানি জাদুকাঠি, এক ছোঁয়ায় ঘুম, এক ফুকায় স্বপ্ন। পরী লিমা ভাবল, ওয়াও, এ তো দারুণ, আজ সবাইকে মিষ্টি ঘুমের উপহার দেব। সেই ভাবনায় সে উড়ে গেল রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে বলল, চোখ বন্ধ করো, ঘুমের রাজ্যে যাও, বলে ছোঁ মেরে জাদু করল। কিন্তু হায়, ভুল করে সে মানুষদের নয়, বরং সব প্রাণীদের ওপর জাদু চালিয়ে ফেলল। মোরগ ডাকছে না, কুকুর ঘেউ ঘেউ করছে না, এমনকি ব্যাঙও ডাক বন্ধ করে দিয়েছে। সকালে সূর্য উঠেছে, কিন্তু কেউ জানে না। রাজা ঘুম থেকে উঠে বলে, এই তো ভোর হয়নি এখনো, মোরগ ডাকেনি কেন? পুরো রাজ্য অন্ধকারে, কারণ কেউ সূর্য ওঠার টেরই পাচ্ছে না। লিমা তখন দেখে চারপাশে নীরবতা। আরে, সবাই ঘুমিয়ে আছে, আমার জাদু কি একটু বেশি হয়ে গেল নাকি? সে তড়িঘড়ি করে আবার জাদুকাঠি নাড়ল, জেগে ওঠো সবাই। কিন্তু এবার আরও মুশকিল, প্রাণীরা তো জেগে উঠল, সঙ্গে সূর্যও একবার নয়, 3বার উঠে গেল আকাশে। রাজ্যে তখন 3টা ছায়া, 3টা সকাল আর 3টা গরমে সবার হাঁপ ধরা অবস্থা। শেষে পরী লিমা দৌড়ে গিয়ে জাদু বই খুলে দেখে, ওহ, ভুল সূত্রে ফুঁ দিয়েছিলাম, এখানে তো লেখা ছিল এক ছোঁয়ায় ঘুম, এক চুমোয় জাগরণ। তখন সে মাটিতে হালকা এক চুমু দিল, আর মুহূর্তেই সব স্বাভাবিক হয়ে গেল। সূর্য একটাই, সকাল একটাই, রাজ্য আবার হাসিখুশি। রাজা তাকে ডেকে বললেন, পরী লিমা, তোমার জাদুতে রাজ্য আজ 3বার সকাল দেখেছে, এটা আমাদের ইতিহাসে প্রথম। সবাই হাসতে হাসতে লিমাকে ঘুম পড়ি লিমা দি ট্রিপল সান নামে ডাকতে লাগল। শেষে লিমা নিজের জাদুকাঠি গুটিয়ে রেখে বলল, আজ থেকে আমি শুধু ঘুমের গল্প শোনাব, জাদু নয়। আর রাজ্যে সেদিন থেকে সবাই ঘুমায় মুখে হাসি নিয়ে। অদৃশ্য নগরীর রহস্য। দূর এক রাজ্যে ছিল এক তরুণী রাজকন্যা, নাম ঈশিতা। সে ছিল রাজ্যের সবচেয়ে সাহসী, বুদ্ধিমতী ও দয়ালু মেয়ে। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল একদিন দূরের অদৃশ্য নগরী খুঁজে বের করা, একটি শহর যা নাকি আকাশে ভেসে থাকে এবং যেখানে গেলে মানুষ নিজের অন্তরের সত্য দেখতে পায়। রাজ্যের লোকেরা বলতো, যে অদৃশ্য নগরীতে পৌঁছাতে পারবে সে নিজের ভাগ্যের চাবি খুঁজে পাবে। কিন্তু বহু বছর ধরে কেউ সেই নগরীর অস্তিত্ব প্রমাণ করতে পারেনি। একদিন রাতে রাজপ্রাসাদের বাগানে বসে ঈশিতা দেখল আকাশের তারাগুলো এক অদ্ভুত আকার নিচ্ছে, যেন তারা দিয়ে লেখা হচ্ছে কিছু শব্দ। তুমি যদি সত্যি জানতে চাও তাহলে অনুসরণ করো রূপালী ঘোড়াকে। পরদিন ভোরে প্রাসাদের দরজায় এক রূপালী ঘোড়া এসে দাঁড়াল। তার চোখে জ্বলছিল নীল আগুনের মতো আলো, আর কণ্ঠে ভেসে এলো মানুষের মতো শব্দ। ঈশিতা, তুমি কি সত্যের পথে পা রাখতে প্রস্তুত? ঈশিতা এক মুহূর্ত দেরি না করে বলল, আমি প্রস্তুত। ঘোড়ার পিঠে চড়ে সে চলল পাহাড়, মরুভূমি, বন পেরিয়ে। পথে সে 3টি ভয়ঙ্কর চ্যালেঞ্জের মুখোমুখি হল। এক, অন্ধকারের সেতু। সেখানে কিছুই দেখা যায় না, কেবল নিজের বিশ্বাসের ওপর ভর করে পা ফেলতে হয়। ঈশিতা চোখ বন্ধ করেই পেরিয়ে গেল, কারণ সে নিজের অন্তরের আলোয় ভরসা রেখেছিল। 2, ছলনার মরীচিকা। এখানে সব কিছু স্বপ্নের মতো সুন্দর, রাজপ্রাসাদ, মিষ্টি খাবার, বন্ধুর মুখ। কিন্তু একবার স্পর্শ করলে বোঝা যায় সবই ধোঁকা। ঈশিতা নিজের মনের প্রলোভন জয় করল। 3, সময় নদী। নদীর পানি ছুলেই সময় থেমে যায়। ঈশিতা তার রূপালী ঘোড়ার সহায়তায় নদী পার হল। শেষে তারা পৌঁছালো এক বিশাল শূন্য প্রান্তরে। হঠাৎ বাতাস কেঁপে উঠল, আর আকাশে ফুটে উঠল রঙিন আলোয় গড়া এক শহর। গাছ, বাড়ি, মানুষ সবই স্বচ্ছ, যেন কাচের তৈরি। এক বৃদ্ধ সাধু এগিয়ে এসে বললেন, স্বাগতম রাজকন্যা ঈশিতা। এ নগরী কেবল তাদের জন্য যারা নিজের ভয় জয় করতে পারে। ঈশিতা জিজ্ঞাসা করল, এই শহর অদৃশ্য কেন? সাধু মৃদু হেসে বললেন, কারণ এটি অন্তরের শহর। যে নিজের মনকে দেখতে পায় সেই একে দেখতে পায়। তুমি সেই শক্তি অর্জন করেছ। ঠিক তখনই আকাশ কাঁপিয়ে এক দুষ্ট জাদুকর এসে হাজির।
তার উদ্দেশ্য ছিল অদৃশ্য নগরীর শক্তি দখল করা। সে চিৎকার করে বলল, এই শক্তি আমার হবে। ঈশিতা নির্ভরে তলোয়ার বের করল। রূপালী ঘোড়াটি তখন আলোর ঝলক হয়ে রূপ নিল এক জাদুকরী পাখিতে। দুজনের মধ্যে শুরু হল ভয়ঙ্কর যুদ্ধ। জাদুর আগুনে আকাশ লাল হয়ে উঠল। ঈশিতা তার সাহস ও মনের আলো দিয়ে জাদুকরের অন্ধকারকে পরাজিত করল। জাদুকর বিলীন হওয়ার আগে বলল, তুমি নগরীকে বাঁচালে, কিন্তু মনে রেখো, অদৃশ্য শহরকে দৃশ্যমান রাখা তোমার মনের পবিত্রতার ওপর নির্ভর করবে। ঈশিতা ফিরে এলো রাজ্যে, কিন্তু এবার সে বদলে গেছে। তার চোখে নতুন এক আলো, মনে এক শান্তি। সে জানে, সবচেয়ে বড় জাদু হল নিজের মনের আলো দেখা। রাজ্যের মানুষ তাকে স্নেহে ডাকতে লাগল, আলোকের রাজকন্যা ঈশিতা, স্টার। এক হাস্যকর পরী ও তার উল্টোপাল্টা জাদু। এক ছিল রঙিন জগৎ, নাম চাঁদতারা বন। সেখানে থাকত এক পরী, নাম তার ফুলঝুরি পরী। সে খুবই দয়ালু, কিন্তু একটু বেখেয়ালি। আর সবচেয়ে মজার কথা, তার জাদু সবকিছু উল্টো করে দেয়। একদিন বন জুড়ে ঘোষণা এলো, যে পরী সবচেয়ে ভালো জাদু দেখাবে তাকে রানী পরী দেবেন এক ঝলমলে নীলমণি। ফুলঝুরি পরী খুব উত্তেজিত হয়ে গেল। আজ আমি দেখাবো সবচেয়ে অসাধারণ জাদু। সে তার জাদুর ছড়ি ঘুরিয়ে বলল, আব্রাকা ডাবরা, গাছগুলো দেবে মিষ্টি ফল। কিন্তু কি সর্বনাশ! গাছ থেকে ফলের বদলে ঝরতে লাগল সাবান বুদবুদ। সব পাখি হাঁচি দিয়ে পালিয়ে গেল, আর কাঠবেড়ারিরা বুদবুদের মধ্যে উড়ে বেড়াতে লাগল। তারপর ফুলঝুরি ভাবল, ঠিক আছে, এবার ঠিক করে ফেলব। সে বলল, আব্রাকা বাবরা, নদী বয়ে আনুক ফুলের সুবাস। নদী তখন ফুলের সুবাস নয়, বরং হাসির শব্দে গর্জে উঠল। পানি বয়ে যেতে যেতে হা 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 করতে লাগল, আর মাছগুলো হেসে হেসে ফেনা তুলল। সব পরীরা থমকে গেল, কেউ কেউ হাসতে হাসতে গড়িয়ে পড়ল। রানী পরীও হাসি চেপে রাখতে পারলেন না। ফুলঝুরি, তোমার জাদু সবই উল্টো, কিন্তু আনন্দে ভরা। ফুলঝুরি লজ্জায় মাথা নিচু করল। মাফ করবেন রানী পরী, আমি সব সময় চেয়েছি সবাই হাসুক। হয়তো আমার জাদু ফুল, কিন্তু হাসি যদি থাকে সেটাই তো আসল জাদু। রানী পরী মুচকি হেসে বললেন, তাহলে এই নীল মণিটা তোমারই প্রাপ্য ফুলঝুরি। তুমি প্রমাণ করেছ আনন্দই সবচেয়ে বড় জাদু। তখন থেকেই চাঁদতারা বন হাসির বনে পরিণত হয়, যেখানে পাখি গান গায়, নদী হেসে বয়ে যায়, আর ফুলঝুরি পরী প্রতিদিন নতুন উল্টোপাল্টা জাদুতে সবাইকে হাসায়। সময়ের ঘড়ি ও উল্টো যাত্রা। নিভৃত এক ছোট্ট গ্রাম তরুলিপুর। সেখানকার পুরনো বাজারের কোণে একটা অদ্ভুত দোকান ছিল, সময় বিক্রেতা। দোকানদার ছিলেন এক বৃদ্ধ, নাম তার ঘড়িমামা। কেউ জানত না তিনি কোথা থেকে এসেছেন বা কেন তার দোকানে সময় বিক্রি হয়। একদিন গ্রামের কৌতূহলী মেয়ে তৃণা ঢুকে পড়ল দোকানে। ঘড়িমামা বললেন, চাও কি 1 ঘন্টা আগের সময়, নাকি কালকে সকালটা? তৃণা হেসে বলল, আমি চাই আমার ভুলটা ঠিক করতে গতকালেই ফিরে যেতে। ঘড়িমামা চোখ টিপে তাকে দিলেন এক ঝকঝকে রূপালী ঘড়ি। এটা ঘোরাও 3 বার, সময় উল্টো ঘুরে যাবে, কিন্তু সাবধান, সময় কখনো খেলায় হারতে চায় না। তৃণা ঘড়িটা ঘোরাল। ঝপাং! এক ঝড়ের মতো আলো এসে তাকে নিয়ে গেল গতকালের ভেতর। প্রথমে এসে খুব খুশি, ভুলটা না করার সুযোগ পেল। কিন্তু হঠাৎ বুঝল, সে যেই ভুলটা ঠিক করতে চাইছে সেটাই আসলে তার বন্ধুর জীবন বাঁচিয়েছিল। ভয় পেয়ে সে আবার ঘড়িটা ঘোরাতে লাগল, কিন্তু এবার ঘড়ি কাজ করল না। সময় গোলমাল করে ফেলল সব। দিন রাত উল্টো, মানুষ হাঁটে পেছনের দিকে, সূর্য পশ্চিমে ওঠে। তৃণা চিৎকার করে বলল, ঘড়িমামা, কিছু একটা করো। মৃদু হাসি ভেসে এলো দোকানের দিক থেকে। সময় শেখায় প্রতিটি ভুলই দরকারি, কারণ সেখানেই লুকিয়ে থাকে সঠিক পথের চাবি। তৃণা শেষবারের মতো ঘড়িটা ঘোরাল এবং চোখ খুলে দেখল সব আগের মতো। কিন্তু তার হাতে রয়ে গেছে সেই রূপালী ঘড়ি, যার কাঁটা এখনও উল্টো ঘুরছে। শেষে সে হাসল, কারণ সে বুঝে গেছে সময় ঠিক তখনই সঠিক হয় যখন মন সঠিক পথে চলে।